This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। লোকসভা ভোটের মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে সিবিআই তলব। লোকসভা ভোটের মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় এজেন্সির আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন। সুজয়, বিস্তারিত জানাও। একেবারে দেখো, আগামী ৪ এপ্রিল সকাল ১১টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে এবং লোকসভা ভোটের মুখেই দেখা যাচ্ছে, যেমনটা তুমি বলছিলে যে আবার নারদ মামলায় সিবিআইয়ের সক্রিয় হয়ে ওঠা। এর আগে মাস ৩-৪ আগেও নারদ মামলাতেই এই ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। বেশ কিছু নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু সেবার তিনি হাজিরা দেননি। তার কারণ তার দাবি ছিল তার যাতায়াত খরচ এবং থাকার ব্যবস্থা করতে হবে সিবিআইকে। এবার আবার তাকে ফের তলব করা হয়েছে লোকসভা ভোটের মুখে। এখন দেখা ম্যাথু স্যামুয়েল তিনি আদৌ হাজিরা দেন কিনা। এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি তিনি হাজিরা দেবেন কিনা, কিন্তু এই লোকসভা ভোটের মুখে এই নারদ মামলায় ফের সিবিআইয়ের জেগে ওঠা, আবার ফের সক্রিয় হওয়াটা এবং ম্যাথু স্যামুয়েল যিনি মূলত সেই স্টিং অপারেশনটি করেছিলেন নারদ মামলায়, সেই স্টিং অপারেশনে কিন্তু অন্যতম এই সাক্ষী বলা চলে। তার কারণ তিনি তার নিজের মোবাইলেই সেই গোটা স্টিং অপারেশন রেকর্ড করেছিলেন। তারকে ফের তলব করা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত যে তাহলে কি সিবিআই এবার নতুন করে এই নারদ মামলায় আবার সক্রিয় হতে চলেছে। তার কারণ নারদ মামলায় এখনো একাধিক জায়গায় তদন্ত প্রক্রিয়া কিন্তু বাকি রয়েছে। বেশ কয়েকজনের ভয়েস স্যাম্পল রেকর্ড করা হলেও বাকি বেশ কিছু জায়গাতে কিন্তু তদন্ত প্রক্রিয়া আটকে রয়েছে। ফলে নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে ম্যাথু স্যামুয়েলকে এই তলব করা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা এবং জিজ্ঞাসাবাদ করা হলে তার বয়ান রেকর্ড করতে যায় তদন্তকারী সংস্থা, সেটাও স্পষ্ট। ফলে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সুজয়, তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো। ঘড়িতে সময় এখন সকাল ১১টা, তার মানেই সকালের বেশ কিছু বড় খবর এবং সেই খবর নিয়ে ঘটনাস্থল থেকে রিপোর্টারদের বিস্তারিত তথ্য আপনাদের জানানোর সময় এসে গেছে। আজ থেকে অভিষেকের ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। আমতলায় সাংসদদের কার্যালয়ে বৈঠক চলবে আগামী 2 দিন। 7 বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক অভিষেকের। দেখুন, 4 লক্ষ ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জেতার টার্গেট ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই টার্গেটকে ফুলফিল করতে এবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা নিয়ে ম্যারাথন বৈঠক শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দিনই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং ফলতা বিধানসভা কেন্দ্র, 2 কেন্দ্রই রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ফলতা বিধানসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি জাহাঙ্গীর খান রয়েছেন এবং যিনি বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে তাকে টার্গেট করে বিরোধী দলগুলি। এখানে 2 বিধানসভা কেন্দ্রে আগামী লোকসভা কেন্দ্রের নিরিখে কত ভোটে জেতার টার্গেট বেঁধে দেন অভিষেক, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আগামী 4 এপ্রিল ঘাটালের খরারে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে যোগ দিতে আসছেন তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু চন্দ্রকোনার ভগবানপুর অঞ্চলের কল্লা গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ তৃণমূলের পার্টি অফিস, তা কিন্তু এখনো খোলেনি। দেখুন ঘটনাস্থল থেকে অসীম বেরার প্রতিবেদন। তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বের একাধিক হুঁশিয়ারির পরেও গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়া যাচ্ছে না চন্দ্রকোনা বিধানসভা এলাকায়। ইতিমধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চন্দ্রকোনার কল্লা এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ তৃণমূলের দলীয় কার্যালয়। আর এই নিয়েই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। বুথস্তরীয় তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন দ্রুত এই দলীয় কার্যালয় না খোলা গেলে নির্বাচনে একটা বড় প্রভাব পড়বে। তারা বলছেন যে এর জন্য দায়ী জেলা সভাপতি ও ব্লক তৃণমূলের সভাপতি। যদিও তৃণমূল নেতৃত্ব একটা আশঙ্কা করছেন যদি ওই দলীয় কার্যালয় খোলা হয় তাহলে কিন্তু প্রাণ সংশয়ের মতো ঘটনাও ঘটতে পারে। এখন দেখার কবে ওই দলীয় কার্যালয় খোলে আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব কবে সামাল দিতে পারে জেলা বা রাজ্য নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। এদিকে সকাল সকাল ভাঙড়ে প্রচারে সিপিএম ও বিজেপির প্রার্থী। ভাঙড়ের পাগলাহাট এলাকায় নির্বাচনী প্রচার, যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আর বিয়তা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বিজেপির প্রার্থী অনিবার গাঙ্গুলি। দেখুন সত্যজিতের প্রতিবেদন।
সকাল সকাল একদিকে সিপিএমের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ভাঙড়ের পাগলাহাট এলাকাতে প্রচার সারলেন, অপরদিকে ভাঙড়ের পাচড়িয়া এলাকায় প্রচার করলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সৃজন ভট্টাচার্য অনির্বাণ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন এই প্রচারের পরে যে তিনি বাইরে থেকে এসছেন, ভাঙড়ের সাধারণ মানুষ সিপিএমের সঙ্গেই আছে। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কার্যত দুই প্রার্থী সমর্থন পাওয়ার চেষ্টা করলেন। এখন দেখার ভাঙড়ের সাধারণ মানুষ কোন প্রার্থীকে তাদের পছন্দ প্রার্থী হিসাবে মেনে নেন এবং ভোট দেন। তার জন্য ভোটের শেষ দিন পর্যন্ত এবং অবশ্যই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। মোদির বার্তা নিয়ে প্রচার শুরু রেখা পাত্রর। সন্দেশখালী যাওয়ার পথে বামনপুকুর বাজারের পর মিনাখা মালঞ্চে প্রচার। রেখাকে কাছে পেয়ে আবেগে ভাসলেন দলীয় কর্মীরা। এনারাই হচ্ছে আমার লড়াই, এনারাই আমার জোর, এনাদের নিয়ে আমি আগামী পথ চলবো এবং নিশ্চিত আমি জয়ী। এনাদের জয়ে আমি জয়ী হব। প্রত্যেকটা মানুষের ভিতরে সেই আত্মবিশ্বাস আছে, তো ওনাদের আত্মবিশ্বাসে আমি আত্মবিশ্বাসী, ওনাদের বিশ্বাসে আমি বিশ্বাসী। আমার এখানে আমার কোনো ভূমিকা নেই, ওনারাই আমার প্রার্থী, আমি ওনাদের মুখ, কিন্তু ওনারা আমার প্রার্থী। ওনাদের জন্য এই লড়াই আমি লড়বো এবং প্রত্যেক আমার সাথে তোমরা থাকবে, আমার মনে অনেক বলবান পাবে। আমার কাছে কোনো আমি খুবই সাধারণ ঘরের একটি মেয়ে, ছোট ছোট দিদি বোনেদেরকে নিয়ে আমার এই লড়াই। আমার ভাই ঘরের মেয়ে রেখা পাত্র সেই বার্তায় দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র। গ্রামের মহিলাদের কাছে টেনে বললেন, আমি তোমাদেরই লোক, আমি তোমাদের ঘরের মেয়ে। ক্যামেরায় মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মিনাখা। এই মুহূর্তের আপনাকে ছবি দেখাচ্ছি। রেখা পাত্র ভোটের প্রচার শুরু করে দিলেন। মিনাখা মালঞ্চে ঘুরে ঘুরে প্রচার সারছেন বসিরহাটের বিজেপি প্রার্থী, যিনি গতকালই প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছেন। সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন। বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র প্রচার শুরু করলেন। রেখাকে কাছে পেয়ে দলীয় কর্মী সমর্থকরা আবেগে হাসলেন। আসি পরের খবরে। ভোটের প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে। বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক। বিজেপির প্রার্থী সুভাষ সরকারের খোঁচা। তৃণমূল প্রার্থীকে আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে, তাই কি হুমকি দিয়ে রাখছেন? কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা হবে। উনি স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দরকার, আর কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়। তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন, বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন? যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে,